হ্যালো দর্শক, ১৯৬৩ সালে মেক্সিকোর একটা গ্রামে ১৪ বছরের একটা ছেলে রাতের বেলা পাহাড়ের নিচ দিয়ে একা একা হাঁটছিল। পাশে একটা গুহার মধ্যে আলো দেখতে পেয়ে ছেলেটা গুহার দিকে এগিয়ে যায়। ভেতরে সে অনেকগুলো মানুষের চিৎকার ও কান্নার আওয়াজ পায়। গুহার ভেতরে তাকাতেই সে দেখে একজন মানুষকে বেঁধে রেখে চাকু দিয়ে তার বুক চিরে হৃৎপিণ্ড বের করা হচ্ছে। হৃৎপিণ্ড থেকে যে রক্ত বের হচ্ছে তা একজন মহিলা পান করছে। লোকটা মৃত্যু যন্ত্রণায় চিৎকার করছে, কিন্তু সে মারা যাচ্ছে না। মাঝখানে একটা জায়গায় আগুন জ্বলছে এবং এই আগুনের চারপাশে অনেকগুলো মানুষ গোল হয়ে দাঁড়িয়ে গান গাচ্ছে। ওয়ার্নিং, এই ভিডিওতে মানুষের সাথে ঘটা খুবই জঘন্য একটা ঘটনার খুঁটিনাটি বর্ণনা দেয়া হবে, তাই দুর্বল হৃদয়ের মানুষ হলে ভিডিওটা নিজ দায়িত্বে দেখুন। তো ভিডিও শুরু করা যাক। আমি রিহাব, আর আপনি দেখছেন কাগজের গল্প। কাগজের গল্প। গুহার মধ্যে এই দৃশ্যটা দেখে ছেলেটা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে পেছন দিকে ঘুরে দৌড় দেয়। সে এতটাই ভয় পেয়ে যায় যে প্রায় ১০ মাইল জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে সবথেকে কাছের যে পুলিশ স্টেশনটা আছে সেই পুলিশ স্টেশনে চলে যায়। এরপর পুলিশদেরকে সে বলে যে সে গুহার মধ্যে ঠিক কী কী দেখেছে। পুলিশরা তো প্রথমে তার কথা বিশ্বাস করছিল না, কিন্তু ছেলেটা এতবার করে অনুরোধ করছিল যে একজন পুলিশ তার সাথে যাওয়ার জন্য রাজি হয়। পরের দিন সকালে ওই পুলিশ ছেলেটির সাথে সেই গুহার দিকে চলে যায়, কিন্তু বিকাল গড়িয়ে যখন সন্ধ্যা নেমে আসে তখনও ওই ছেলে এবং পুলিশ ফিরে আসছিল না। অন্য পুলিশরা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তারা ভাবতে থাকে হয়তোবা সেই ছেলেটি আসলেই সত্য কথা বলছিল। নিশ্চয়ই সেই ছেলে ও পুলিশ কোনো একটা বড় বিপদে পড়েছে। পুলিশরা মেক্সিকোর আর্মি ফোর্সদের কাছে সাহায্য চায়। এরপর আর্মির একটা ইউনিট এবং অনেকজন পুলিশ মিলে সেই গুহার দিকে চলে যায়। গুহার মধ্যে তারা খুবই ভয়ঙ্কর কিছু জিনিস আবিষ্কার করে। সেখানে তারা এটাও জানতে পারে যে ওই ছেলে এবং ওই পুলিশের সাথে সেই দিন ওই গুহার মধ্যে ঠিক কী করা হয়েছিল। দর্শক, এবার আমি আপনাকে বলবো কেন এই গুহার মধ্যে মানুষের রক্ত খাওয়া হতো এবং তারা কারা ছিল যারা এই জঘন্য কাজগুলো করত। ঘটনা শুরু হয়েছিল ১৯৬২ সালের ডিসেম্বর মাসে। মেক্সিকো শহরে দুইজন চোর ভাই থাকত। এদের নাম হলো সান্তোস এবং কায়াতানো। সান্তোস ও কায়াতানো শহরে ছোটোখাটো চুরি করত, তবে এই চুরির টাকায় তাদের সংসারের খরচ মিটত না। একদিন এই দুই ভাই সিয়েরা মাদ্রে ওরিয়েন্টাল নামক পাহাড়ি এলাকায় ঘুরছিল। সেখানে তারা পাহাড়ের নিচের দিকে ইয়েরবা বুয়েনা নামে একটা গ্রাম খুঁজে পায়। তারা দুইজন খোঁজ নিয়ে জানতে পারে এই গ্রামের বেশিরভাগ মানুষই অশিক্ষিত ও বোকা। সান্তোস ও কায়াতানো ঠিক করে তারা এই মূর্খ মানুষগুলোকে বোকা বানিয়ে তাদের সম্পদ লুট করে নিয়ে যাবে। এই গ্রামের মানুষগুলো ইনকা দেবীর পূজা করত। সান্তোস ও কায়াতানো গ্রামবাসীদের সামনে এসে বলে যে তাদেরকে ইনকা দেবী এই গ্রামে পাঠিয়েছে। গ্রামবাসীরা যদি তাদের সকল কথা মেনে চলে তাহলে দেবী তাদেরকে ধনী বানিয়ে দেবে। এই গ্রামের মানুষগুলো ছিল মূর্খ এবং প্রচণ্ড লোভী। তারা এই দুই চোরকে সত্যি সত্যি দেবীর পাঠানো কোনো দূত ভাবতে থাকে এবং টাকার লোভে তাদের সকল কথা মেনে চলতে থাকে। গ্রামবাসীরা তাদের ধন সম্পদ, ফসল, গবাদি পশু এই চোর ভাইদেরকে দিয়ে দিত। এভাবে প্রায় কয়েক মাস চলতে থাকে। কিন্তু একদিন গ্রামবাসীদের মধ্যে কয়েকজনের মনে সন্দেহের সৃষ্টি হয়। তারা বলাবলি করতে শুরু করে যে এদের তো আমাদেরকে ধনী বানিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু এরা দুইজন তো আমাদেরই ধন সম্পদ লুটে নিচ্ছে। গ্রামবাসীরা রেগে যাওয়ায় সান্তোস ও কায়াতানো আবার একটা নতুন চালাকি করে। তারা শহরে গিয়ে একটা মেয়েকে নিয়ে আসে। এই মেয়ের নাম ছিল ম্যাগডেলিনা সোলিস। ম্যাগডেলিনা ছিল একজন পতিতা। এই দুই চোর ভাই ম্যাগডেলিনাকে বলে যে তারা ইয়েরবা বুয়েনা নামে একটা গ্রাম খুঁজে পেয়েছে। তারা এই গ্রামবাসীদেরকে বোকা বানিয়ে তাদের সম্পদ লুট করে নিচ্ছে। তারা ম্যাগডেলিনাকে বলে যে তাকে এই গ্রামে গিয়ে একজন ইনকা দেবী হওয়ার নাটক করতে হবে, তাহলে তারা তাদের লুটের অর্ধেক টাকা তাকে দিয়ে দেবে। ম্যাগডেলিনা তাদের এই অফারে রাজি হয়। তাদের পরিকল্পনা অনুযায়ী দুই ভাই ম্যাগডেলিনাকে দেবীর মতো করে সাজিয়ে গ্রামের পাশে একটা গুহার মধ্যে লুকিয়ে রাখে। এরপর সকালবেলা তারা গ্রামবাসীদেরকে গুহার মধ্যে ডেকে আনে এবং বলে যে আমরা এই গুহার মধ্যে ইনকা দেবীকে হাজির করব। এই বলে তারা পাতায় আগুন ধরিয়ে দিয়ে গুহার মধ্যে ধোঁয়া তৈরি করে এবং মন্ত্র পড়তে থাকে। এরপর পাথরের পেছনে লুকিয়ে থাকা ম্যাগডেলিনা ধোঁয়ার ভেতর দিয়ে বেরিয়ে আসে। বোকা গ্রামবাসীগুলো ম্যাগডেলিনাকে সত্যি সত্যি ইনকা দেবী ভেবে মাটিতে মাথা নত করে। এই দৃশ্য দেখে চোর দুই ভাই খুবই খুশি হয়, কিন্তু সবথেকে বেশি খুশি হয় ম্যাগডেলিনা।
ম্যাগডেলিনা বেশি খুশি হয়েছিল, কারণ ম্যাগডেলিনা সোলিস এমন একজন মানুষ যে সারা জীবন মানুষের অবহেলার শিকার হয়েছিল। সে একজন পতিতা ছিল, কেউ তাকে সম্মান করত না, কিন্তু এখন সবাই তার কাছে মাথা নত করছে। তাই এটা দেখে তার কেমন যেন সত্যি সত্যি মনে হতে থাকে যে সে একজন ইনকা দেবী। ম্যাগডেলিনা বুঝে যায় সে এই বোকা মানুষগুলোকে যা বলবে তারা তাই করবে। ম্যাগডেলিনা সত্যি সত্যি বিশ্বাস করে ফেলে যে সে আসলে এদের দেবী। ম্যাগডেলিনার মাথার মধ্যে যে এই সব চিন্তা চলছিল তা চোর দুই ভাই তখন বুঝতে পারেনি। ধীরে ধীরে ম্যাগডেলিনা তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করে। সে গ্রামবাসীদেরকে খুবই আজব আজব কাজ করার আদেশ দিত এবং কেউ কথা না শুনলে তাকে কঠিন শাস্তি দিত। ম্যাগডেলিনা এতটাই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যে একসময় ম্যাগডেলিনা নিজেকে সত্যি সত্যি ইনকা দেবী মনে করতে শুরু করে এবং কেন জানি তার মনে হতে শুরু করে যে বেঁচে থাকতে হলে তাকে রক্ত খেতে হবে। প্রথম দিকে সে শুধু পশু পাখির রক্তই খেত। সে গ্রামবাসীদেরকে তাদের গবাদি পশু পাখি জবাই করে রক্ত আনতে বলতো। ম্যাগডেলিনা প্রতিদিন এই রক্তগুলো খেত। তবে যারা রক্ত না আনত তাদের উপর ম্যাগডেলিনা ভয়ঙ্কর নির্যাতন চালাতো। এক মাস পর গ্রামের দুইজন ঠিক করে যে তারা এই গ্রাম থেকে পালিয়ে যাবে, কিন্তু এই কথা কোনোভাবে ওই চোর ভাই দুটো জেনে যায়। এই চোর দুটো ফ্রি খাবারের লোভে ম্যাগডেলিনার চাকর হিসেবে থাকত। তারা ম্যাগডেলিনাকে সেই দুই ব্যক্তির কথা বলে দেয়। ম্যাগডেলিনা প্রচণ্ড রেগে যায়। সে গ্রামবাসীদেরকে ওই দুইজন বিদ্রোহীকে ধরে আনার নির্দেশ দেয়। দুইজনকে ধরে গুহার মধ্যে আনা হয়। এরপর ম্যাগডেলিনা তাদেরকে একটা খুঁটির সাথে বেঁধে রাখতে বলে। বাঁধা হয়ে গেলে ম্যাগডেলিনা একটা চাকু তুলে নেয়। এরপর ধীরে ধীরে তাদের কাছে গিয়ে বুকে সজোরে চাকু দিয়ে খোঁচাতে থাকে। এভাবে খোঁচাতে খোঁচাতে বুক চিরে তাদের হৃৎপিণ্ড বের করে আনে। এরপর সেই হৃৎপিণ্ড থেকে চুয়ে চুয়ে যে রক্ত পড়ছিল, ম্যাগডেলিনা সেই রক্তগুলো খেতে থাকে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর গ্রামবাসীরা আরও বেশি ভয় পেয়ে যায়। এই ঘটনার পর থেকে ম্যাগডেলিনা আর পশুর রক্ত খেত না। তার প্রতিদিনই মানুষের রক্ত খেতে মন চাইত। তাই এরপর থেকে প্রতিদিন সন্ধ্যার পর সে সকল গ্রামবাসীদেরকে ওই গুহার মধ্যে ডাকত। তারপর আঙুল উঁচু করে ধরে গোল গোল হয়ে ঘুরত। ঘুরতে ঘুরতে যার দিকে আঙুল গিয়ে থামত, বাকি সবাই তাকে ধরে বেধর মারত। এরপর মারতে মারতে যখন লোকটা প্রায় আধমরা অবস্থায় পৌঁছে যেত, তখন তাকে ধরে একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখা হতো। এরপর ম্যাগডেলিনা চাকু নিয়ে গিয়ে ঠিক আগের মতো সেম কায়দায় ওই মানুষটার বুক খুঁচিয়ে খুঁচিয়ে বুক চিরে তার বুক থেকে হৃৎপিণ্ড বের করে রক্ত পান করত। মৃত্যুর প্রক্রিয়াটা খুবই ধীরে ধীরে ঘটত এবং মানুষটা প্রচণ্ড ব্যথায় চিৎকার করত। এইভাবে প্রতিদিন সন্ধ্যায় কারো না কারো মৃত্যুর পালা আসত। গ্রামবাসীরা তাদের নিজেদের প্রতিবেশী, বন্ধু, এমনকি পরিবারের সদস্যদেরকেও বেঁধে দিত যেন তারা বেঁচে যেতে পারে। এভাবে একদিন রাতে একজনকে মারা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেদিন গুহার পেছন থেকে 14 বছরের সেই ছেলেটা এই ঘটনা দেখে ফেলে এবং পুলিশকে গিয়ে সব কিছু খুলে বলে। পরের দিন সকালে ওই ছেলের সঙ্গে একজন পুলিশ এই গুহার কাছে আসে, কিন্তু ম্যাগডেলিনা এবং গ্রামবাসীরা মিলে তাদের দুজনকে ধরে নিয়ে ওই গুহার মধ্যে বেঁধে রাখে। এরপর ম্যাগডেলিনা সেই ছেলে ও পুলিশকে একইভাবে বেঁধে হৃৎপিণ্ড কেটে রক্ত খেয়ে হত্যা করে। ম্যাগডেলিনা জানত যে পুলিশকে মারার কারণে নিশ্চয়ই তাদেরকে অন্য পুলিশরা ধরতে আসবে, তাই সে সহ সকল গ্রামবাসী অস্ত্রশস্ত্র নিয়ে ওই গুহার মধ্যে বসে থাকে। পরের দিন পুলিশ ও আর্মিরা যখন ঘটনাস্থলে এসে পড়ে, তখন গ্রামবাসীদের সাথে তাদের বড়সড় একটা যুদ্ধ হয়। ঘটনাস্থলে গ্রামের অর্ধেক মানুষ মারা যায়। পুলিশের গুলিতে সান্তোস ও কায়াতানো নামের দুই চোর ভাই সেই দিনই মারা গিয়েছিল। গুহার আশেপাশে খোঁজাখুঁজি করে পুলিশরা সেই ছেলে ও ওই পুলিশের বুক চেরা লাশ খুঁজে পায়, কিন্তু আগের খুন করা লাশগুলোর কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হয় ম্যাগডেলিনা প্রায় 1 মাসে 15 জন মানুষকে মেরে তাদের রক্ত খেয়েছিল। ম্যাগডেলিনাকে 50 বছরের জেল দেয়া হয়। প্রায় 12 জন গ্রামবাসীকে ছেড়ে দেয়া হয়। গ্রামবাসীরা কিন্তু তখনও ম্যাগডেলিনাকে জেল থেকে মুক্ত করার জন্য চেষ্টা করছিল, কারণ তারা তখনও বিশ্বাস করত যে ম্যাগডেলিনা একজন ইনকা দেবী এবং সে যদি মুক্তি না পায় তাহলে তাদের উপরে প্রচণ্ড রেগে গিয়ে তাদের ক্ষতি করতে পারে। দর্শক, একবার চিন্তা করুন ম্যাগডেলিনা এই মানুষগুলোকে কী রকম ব্রেন ওয়াশ করে রেখেছিল এবং তারা ম্যাগডেলিনাকে কতটা বেশি ভয় পেত। ম্যাগডেলিনা জেলে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা যায়। দর্শক, গল্পটা এখানেই শেষ। গল্পের একটা হ্যাপি এন্ডিং দিতে পারলাম না বলে আমি দুঃখিত।
বাস্তব জীবনের গল্পে সবসময় হ্যাপি এন্ডিং থাকে না। তবে 14 বছরের সেই ছেলেটা সাহস দেখিয়েছিল বলেই এত জঘন্য একটা অপরাধীকে ধরা সম্ভব হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। এমন ভয়ঙ্কর গা ছমছমে সত্য সিরিয়াল কিলারের গল্প আরও শুনতে চাইলে সাবস্ক্রাইব করে কাগজের গল্পের সাথেই থাকুন। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।